এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। দেখে নেব শুরুতেই আজকের এক নজরে বিশেষ বিশেষ সংবাদের এক্সক্লুসিভ শিরোনামগুলি এক নজরে, তারপরে যাব বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশের হাথরাসে পদপৃষ্ট হয়ে ধর্মীয় অনুষ্ঠানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 121। পলাতক স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা। অপরদিকে করোনার পর এবার জিকা ভাইরাস আতঙ্ক, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। 10 বছরের মধ্যে মুসলিম রাষ্ট্রে পরিণত হবে পশ্চিমবঙ্গ, সংসদে সরব বিজেপি সাংসদ সৌমিত্র খা। আজকেই ভারতের মাটিতে পা রাখছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট টিম। সংবর্ধনা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুড খোলা বাসে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। স্কুলের সামনে মাদকের রমরমা কারবার প্রতিবাদ করায় বজবজে প্রধান শিক্ষকের মুখে গাঁজা ঠুসে দিল অভিযুক্তরা। অপরদিকে আগামী মরশুমে চাষিদের ধান কিনতে বিরাট বড় সুখবর রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে। কংগ্রেসকে পরজীবী বলে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনে পয়সায় বাদাম খেতে গিয়ে সাসপেন্ড হলেন এক পুলিশ অফিসার। রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। চলবে টানা বৃষ্টি 5 দিন ধরে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই 10টি জেলায়। অপরদিকে 3 জুলাই থেকে দাম বেড়েছে রিচার্জ প্ল্যানের জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া। এবার সব থেকে বড় রিচার্জ প্ল্যান, সস্তা রিচার্জ প্ল্যানের সুযোগ দিচ্ছে আপনাকে বিএসএনএল। 107 টাকা থেকে শুরু হচ্ছে রিচার্জ। কোন প্ল্যানগুলি আপনি রিচার্জ করতে পারবেন, সাশ্রয় করতে পারবেন রিচার্জে প্রচুর টাকা দেখিয়ে দেবো আপনাদেরকে। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। দেখছেন প্রিয় চ্যানেল রোজ বাংলা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন সংবাদগুলো নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য। উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 121। পলাতক স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা। চরম পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। মঙ্গলবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনার পর থেকে পলাতক স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা, তার সৎসঙ্গে ভয়াবহ বিপত্তি ঘটল। এফআইআরে নেই তার নাম। এফআইআরে মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে মুখ্য সেবায়েত দেবপ্রকাশ মধুকরকে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে স্থানীয় পুলিশ। জানা যাচ্ছে উত্তরপ্রদেশের হাথরাসের রতিভানপুরের ওই সৎসঙ্গে 80,000 মানুষের জমায়েতের অনুমতি দিয়েছিল প্রশাসন, কিন্তু গতকাল সেই অনুমতির তোয়াক্কা না করে সৎসঙ্গে 2.5 লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। মাত্র 40 জন পুলিশকর্মী ছিলেন সেই জমায়েতে। দুর্ঘটনার জন্য আয়োজকদের গাফিলতিকে দায়ী করছে প্রশাসন। কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল কিভাবে? আহতদের পরিবাররা জানাচ্ছে, ভোলে বাবার ভাষণ শেষ হবার পর আরতি হয়, তারপর গাড়িতে উঠে পড়েন স্বঘোষিত ধর্মগুরু। এদিকে ভোলে বাবার পায়ের ধুলো নেবার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। ধর্মগুরুর গাড়ির চাকার ধুলো নিতেও ধাক্কাধাক্কি করেন অনেকেই। এদিকে ভোলে বাবার কাছে যাতে কেউ পৌঁছতে না পারে তার জন্য আয়োজকরা লাঠি নিয়ে তেড়ে যান ভক্তদের দিকে। হাসফাস দশার মধ্যে তখনই পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় শতাধিক ভক্তদের। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে 121। করোনার পর এবার জিকা ভাইরাস আতঙ্ক। জিকা ভাইরাস নিয়ে সমস্ত রাজ্যকে সতর্কবার্তা পাঠালো কেন্দ্রীয় সরকার। মহারাষ্ট্রে ইতিমধ্যে জিকা ভাইরাস নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। এক গর্ভবতী মহিলার দেহে জিকা ভাইরাস সন্ধান মিলেছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যে হাসপাতাল, স্কুল, কলেজ, বস্তি এলাকায় কঠোর নজরদারি বাড়াতে বলা হয়েছে। পুনেতে 1 জুলাই 6 জনের দেহে জিকা ভাইরাসের সন্ধান মিলেছে। তাদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও রয়েছেন। এডিস মশার কামড়ের ফলে এই রোগ ছড়াচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। প্রসঙ্গত 1947 সালে উগান্ডায় প্রথম জিকা ভাইরাসের সন্ধান মিলেছিল। অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এই ভাইরাসটি খুবই ভয়াবহ এবং চিন্তার বিষয়, কারণ জিকা ভাইরাসে আক্রান্ত হলে বাচ্চার মাথার মাপ ছোট হয়ে যায়, যা পরবর্তীকালে চরম সমস্যা তৈরি করতে পারে। তাই কোনো অন্তঃসত্ত্বা মহিলার শরীরে জিকা ভাইরাসের নমুনা মিললে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী 10 বছরের মধ্যেই মুসলিম শাসন চালু হয়ে যাবে পশ্চিম বাংলায়। চোপড়া এবং কোচবিহারের ঘটনা নিয়ে সংসদে সরব এবার বিজেপি সাংসদ সৌমিত্র খা। এভাবে চলতে থাকলে আর মাত্র 10টা বছর, আগামী 10 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে মুসলিম শাসন লাগু হয়ে যাবে বলে মঙ্গলবার সংসদে দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। এখনই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে একদিন এই রাজ্য বাংলাদেশের অংশ হিসেবে পরিগণিত হবে বলে মন্তব্য তার। সংসদে বক্তব্য রাখতে উঠে পশ্চিম বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে একথাই বলেছেন সৌমিত্র খা। এদিন বক্তব্য রাখার সময় সংসদে বসে থাকা তৃণমূল সাংসদদের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, যেভাবে পশ্চিম বাংলায় মুসলিমদের সন্তুষ্ট করার রাজনীতি চলছে তাতে 10 বছর বাদে পশ্চিমবঙ্গে মুসলিমরা ক্ষমতা দখল করবে। এ প্রসঙ্গে বিষ্ণুপুরের
বিজেপি সাংসদ সৌমিত্র খা বলেন, পশ্চিমবঙ্গে মুসলিম রাষ্ট্রের শাসন চালু হয়ে গেছে। সবথেকে বড় সমস্যার বিষয় হলো এখানে মুসলিম রাষ্ট্রের নিয়ম চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে হিন্দুরা জয় শ্রীরাম বলতে পারেন না, সরস্বতী পুজো করতে পারেন না বলে জানিয়েছেন সৌমিত্র খা এদিন। চোপড়া এবং কোচবিহারের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, চোপড়া এবং কোচবিহারে মহিলাদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেছে জেসিবি বলে একজন তৃণমূল নেতা, সে আবার একজন তৃণমূল বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ। এই ধরনের ঘটনা মুসলিম রাষ্ট্রে দেখা যায়। আপনারাই বলুন, ভারত কি একটা মুসলিম রাষ্ট্র? পশ্চিমবঙ্গ কি বাংলাদেশে চলে যাচ্ছে? আমি সংসদ হিসেবে কথা বলছি যাতে গোটা দেশ এটা জানতে পারে। कोचबिहार में एक महिला को नंगा रास्ते में झुलाया ये लोग, ये तृणमूल वाले, ये लोग बात कर दिया। चोपड़ा में आज अपना वहां पे तृणमूल के एमएलए बोल रहे हैं, तृणमूल कांग्रेस के एमएलए बोल रहे हैं ये मुस्लिम राष्ट्र है, मुस्लिम राष्ट्र में महिला को रास्ते में पिटाई देना जाते हैं। रास्ते में पिटाई होती है बगल में, महिला को रास्ते में पिटाई होती है। अरे लोग महिला के बात करती है। जेसीबी बोल के एक तृणमूल कांग्रेस का लीडर ये स्टार्टे एक महिला को पिटा रहा है यार, बोल रहे हैं ये मुस्लिम राष्ट्र है, मुस्लिम राष्ट्र में ऐसी होती है, महिला को रास्ते में पिटाएंगे। ये देश में क्या मुस्लिम राष्ट्र हो गया? पश्चिम बंगाल में कोचबिहार में बीजेपी करने के लिए एक महिला को नांगा घुमाया रास्ते में। ये क्या तृणमूल कांग्रेस का कल्चर है? एक दिन पश्चिम बंगाल भी बांग्लादेश से जुड़ा हो जाएगा, क्योंकि जय बांग्ला बोल के पूरा विरोधी पक्ष को कुछ रहा है। ये सुन लीजिए, वहां पे इतना तुष्टिकरण हो रहा है, इतना तुष्टिकरण हो रहा है। जो खड़ा है ना, इन लोग का भी इसके बाद 10 साल का बोलने के बाद खड़ा नहीं होगा। वहां पे मुस्लिम राष्ट्र का शासन चालू हो गया। सबसे बड़ी दिक्कत की बात यही है सर वहां पे हम लोग जो पूजन करती है, जय श्री राम नहीं बोल पाओगे, आप काली पूजा कर नहीं पाओगे, आपको सरस्वती पूजा कर नहीं पाओगे। জেল থেকে জামিন পেতেই আবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের রাজনীতিতে বড় চমক, ফের মুখ্যমন্ত্রী পদে ফিরছেন জেলমুক্ত হেমন্ত সোরেন। সূত্রের খবর, বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন চম্পাই সোরেন। তিনি ইস্তফা দিতেই শপথ নেবেন হেমন্ত সোরেন। জমি কেলেঙ্কারি মামলায় জামিনে মুক্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেল যাত্রার আগে তিনি নিজেই চম্পাই সোরেনকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। হেমন্ত সোরেন জেল থেকে বের হবার পরেই চম্পাই সোরেনের বাসভবনে বৈঠকে বসে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা। ওই বৈঠকেই সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হেমন্ত সোরেনের শপথ নিলেই নতুন সরকার গঠনের কাজ শুরু হবে রাজ্যটিতে। টি-20 ক্রিকেট বিশ্বকাপ ইতিমধ্যে নিজেদের হাতে তুলেছে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট টিম আজকেই ভারতের মাটিতে পা রাখছে। ভারতীয় ক্রিকেট টিম দিল্লিতে প্রধানমন্ত্রী দেবেন আজকেই সংবর্ধনা। মুম্বইয়ে হুটখোলা বাসে রোড শো রোহিত শর্মা, বিরাট কোহলিদের। রোহিতদের দেশে ফেরার পর ঠাসা কর্মসূচি। অবশেষে অপেক্ষার অবসান, দেশে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আজ বৃহস্পতিবার ভোরে চার্টার্ড বিমানে দিল্লি পৌঁছেছেন ভারতীয় দল। 17 বছর পর টি-20 বিশ্বকাপ জিতেও গত 3 দিন বারবাডোজে আটকে গিয়েছিলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে রোহিত শর্মারা। শেষমেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের পাঠানো বিশেষ বিমানে বুধবার স্থানীয় সময় ভোর 4:50 ভারতের উদ্দেশ্যে রওনা দেয় টিম ইন্ডিয়া। দেশে ফেরার পর ঠাসা কর্মসূচি ভারতীয় ক্রিকেটারদের। দিল্লিতে পা রাখার পর আজ সকাল 9:30 ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। গোটা দলকে সংবর্ধনা দেওয়া হবে। ঘণ্টা 2 চলবে এই অনুষ্ঠানের পর আবার চার্টার্ড বিমানে মুম্বই রওনা দেবে গোটা ভারতীয় ক্রিকেট টিম। বিমানবন্দর থেকে সরাসরি ওয়াংখেড়ে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেবে ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা। শেষ 1 কিলোমিটার পথ হুটখোলা বাসে যাবেন রোহিত শর্মা, বিরাটরা, ঠিক যেমন হয়েছিল 2007 সালে টি-20 বিশ্বকাপ জিতবার পর। মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত হুটখোলা বাসে যাবে বিশ্বজয়ী দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। আজ বিকেল 5টা থেকে এই রোড শো হবে বলে জানা যাচ্ছে। টুইট করে সমর্থকদের ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার আহ্বান জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো রাজ্যবাসী। স্কুলের সামনে মাদকের রমরমা কারবার প্রতিবাদ করায় খোদ বজবজে প্রধান শিক্ষকের মুখে ঠুসে দেওয়া হলো গাঁজা। স্কুল থেকে ঢিলছোড়া দূরত্বে চলে মাদকের রমরমা
কারবার, একদিকে পঞ্চায়েত অফিস, খানিক দূরে পুলিশ ফাঁড়ি, কিন্তু প্রশাসনের নাকের ডগায় সরকারি জমি দখল করে মাদক দ্রব্য বিক্রি হতো বলে অভিযোগ। তার প্রতিবাদ করায় স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষককে চরম হেনস্থা করলেন অভিযুক্তরা। প্রধান শিক্ষকের মুখের সামনে গাঁজার প্যাকেট ধরে খাওয়ার জন্য জোর করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে পড়ুয়ারা স্কুলের বাইরে পোস্টার সাঁটালো বুধবার, যা ঘিরে উত্তেজনা দক্ষিণ 24 পরগনার বজবজ 2 ব্লকের বুরুল হাই স্কুলে। পড়ুয়া এবং স্থানীয়দের অভিযোগ, বজবজ 2 নম্বর ব্লকের বুরুলে পঞ্চায়েত এবং পুলিশ ফাঁড়ির ঢিলছোড়া দূরত্বে সরকারি স্কুলের জমি দখল করে মাদক কারবার চলছিল রমরমা। বেশ কিছুদিন ধরে সেখানে মদ গাঁজার অবৈধ ব্যবসা চলছিল। নেশার ঠেক থেকে স্কুলের শিক্ষিকা ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল ইঙ্গিত করা হতো প্রতিনিয়ত। এই উপদ্রব বাড়তে থাকে দিনকে দিন। তার ফলে ওই স্কুলের প্রধান শিক্ষক তুষারকান্তি মণ্ডলের প্রতিবাদ করেন। তাতেই শুরু হয় গণ্ডগোল। স্থানীয়রা জানাচ্ছেন, জনৈক শঙ্কর নস্কর এবং তার পরিবারের সদস্যরা জমি দখল করে অবৈধ ব্যবসার বহর আরও বাড়াচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে টিফিনের সময় প্রধান শিক্ষক স্কুলের বাইরে বেরিয়েছিলেন। অভিযোগ, তখন ওই অভিযুক্ত শঙ্কর এবং তার পরিবারের কয়েকজন সদস্য বাঁশের লাঠি দিয়ে প্রধান শিক্ষকের দিকে চড়াও হয়। প্রধান শিক্ষকের মুখে গাঁজার প্যাকেট ঠুসে ধরে বলা হয় খাওয়ার জন্যে। স্থানীয় কয়েকজন ব্যক্তি এসে প্রধান শিক্ষককে রক্ষা করেন। কিন্তু স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় পুলিশের সামনেই আবার পুনরায় প্রধান শিক্ষকের ওপর বাঁশ লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন অভিযুক্তরা। ওই সময় উপস্থিত পড়ুয়ারা সম্মিলিতভাবে প্রতিবাদ করেন। নেশার ঠেকটি অবশেষে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। 543টি আসনের মধ্যে মাত্র 99 পেয়েছে কংগ্রেস, 100তে নয়। কংগ্রেসকে পরজীবী বলে বিধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024-এর লোকসভা নির্বাচনে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। তাদের বিরোধী আসনে বসার জনাদেশ দিয়েছে গোটা দেশ। বিরোধী দলনেতা হয়েছেন রাহুল গান্ধী। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের পর জবাবি ভাষণে চাচা ছোলা বক্তৃতা দিয়েছিলেন তিনি। চাচা ছোলা ভাষায় বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। এবার পাল্টা দিলেন নরেন্দ্র মোদী। লোকসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসকে পরজীবী বলে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী মোদী। নিজের বক্তৃতায় রাহুল গান্ধী ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছিলেন 2024-এর লোকসভা নির্বাচনে আসলে পরাজিত হয়েছে বিজেপি। বিরোধীরা এই ফলাফলকে বিজেপির হার বলেই তুলে ধরতে চাইছে। মঙ্গলবার তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের ইতিহাসে এবার তৃতীয় সর্ববৃহৎ হারের মুখ দেখেছে কংগ্রেস দলটি, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি জানিয়েছেন, আপনারা 543টি আসনের মধ্যে মাত্র 99 আসন পেয়েছেন, 100তে কিন্তু 99 আসন পাননি। জনতা আপনাদের বিরোধী আসনে বসার নির্দেশ দিয়েছে। চুপচাপ বিরোধী আসনে বসে থাকুন। মানুষ আপনাদের বিরোধী আসনেই দেখতে চায়। মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্যের কৃষক ভাইদের জন্য সুখবর, আগামী মরশুমে চাষিদের কাছ থেকে ধান কিনতে আরও 100 সিপিসি সেন্টার রাজ্যে। আগামী খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে ধান কেনার জন্য রাজ্যে আরও 100টি অতিরিক্ত কেন্দ্রীয় ক্রয় কেন্দ্র অর্থাৎ সিপিসি সেন্টার খোলা হচ্ছে। এর মধ্যে নির্দিষ্ট জায়গায় অবস্থিত এবং ভ্রাম্যমাণ গাড়ির সিপিসি থাকবে। বুধবার খাদ্যশ্রী ভবনে ধান কেনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি 2023-24 খরিফ মরশুমে খাদ্য দপ্তর নির্দিষ্ট জায়গায় 535টি এবং 89টি ভ্রাম্যমাণ সিপিসি চালাচ্ছে। আরও বেশি সংখ্যক চাষি যাতে সিপিসিতে গিয়ে সরকারের কাছে ধান বেচতে পারে, তার জন্য সংখ্যা আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল রাজ্য খাদ্য দপ্তর। জানা যাচ্ছে, গোটা মরশুমে একজন চাষি সর্বোচ্চ 90 কুইন্টাল পর্যন্ত ধান সরকারের কাছে বিক্রি করতে পারবে। মর্মান্তিক, একেবারেই মর্মান্তিক। অস্ত্র নিয়ে কুপিয়ে নিজের মাকে খুন, পলাতক গুণধর ছেলে। নিয়মিত বাড়িতে ঢুকে মায়ের সঙ্গে অশান্তি করত গুণধর ছেলে। সংসারের নানা খুঁটিনাটি বিষয়ে ঝগড়া হতো প্রত্যেক দিন দুজনের মধ্যে। ছেলে প্রতিদিন অতিরিক্ত নেশা করায় বকাঝোকা করতেন মা। দিনের পর দিন এই ঘটনায় মায়ের ওপর রাগ জমছিল ছেলের। তার পরিণাম যে এমন ভয়ঙ্কর হবে খুনাক্ষরও টের পাননি কেউ। বুধবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় মাকে ধারালো অস্ত্র দিয়ে একেবারে মর্মান্তিকভাবে খুন করল ছেলে। নওদা থানার টুঙ্গি কলোনি পাড়ায় এই মর্মান্তিক ঘটনায় শোরগোল পড়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রায়ধনী মাঝি, বয়স 55। অভিযুক্ত গুণধর ছেলে কৃষ্ণ মাঝি ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ইতিমধ্যে। অপরদিকে আবারও হাসপাতালে ভর্তি হলেন অসুস্থ হয়ে প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। বুধবার রাত 9টা নাগাদ তাকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছেন লালকৃষ্ণ আডবাণী।
অপরদিকে গুরুতর অসুস্থ রাজনীতির চাণক্য বলে একসময় পরিচিত মুকুল রায় বাড়িতে পড়ে গিয়ে মাথায় পেলেন চোট। অ্যাপোলো হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়েছে তাকে। এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই প্রবীণ নেতা। ফের একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে ঘরবন্দি বহুদিন থেকেই রাজনীতির চাণক্য মুকুল রায়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই ভঙ্গুর বলা যায়। অপরদিকে বিনে পয়সায় বাদাম খেতে গিয়ে সাসপেন্ড হলেন তামিলনাড়ুর পুলিশ অফিসার। বিনে পয়সায় খাবার অভ্যেস, বিনে পয়সায় বাদাম খেতে গিয়ে বিপত্তি, সাসপেন্ড হলেন তামিলনাড়ুর এক পুলিশ অফিসার। সাব ইন্সপেক্টর রাধাকৃষ্ণন নামে ওই পুলিশ অফিসার একটি দোকানে গিয়ে বাদামের প্যাকেট নেন, কোনো পয়সা না দিয়ে বেরিয়ে যান। তবে তিনি বুঝতে পারেননি গোটা ঘটনার রেকর্ড হচ্ছিল ভিডিও। সেই ভিডিও ভাইরাল হতেই নেমে এলো বিপদ, সাসপেন্ড করা হলো পুলিশ অফিসারকে। ইতিমধ্যে ৩রা জুলাই থেকে জিও বলুন কিংবা এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সমস্ত রিচার্জ প্ল্যানের দাম তারা কিন্তু ২০ থেকে ২৭% পর্যন্ত বাড়িয়েছে। কোনো প্ল্যানের দাম তার থেকেও বেশি কিন্তু বাড়ানো হয়েছে। ফলে রিচার্জ নিয়ে সমস্যায় পড়ছেন আমজনতা। আপনার এলাকায় যদি বিএসএনএল নেটওয়ার্ক ভালো থাকে তাহলে কিন্তু আপনি বিএসএনএলে পোর্ট করে যেতেই পারেন। সেখানে কিন্তু ১৬০ টাকা থেকে শুরু হচ্ছে রিচার্জ প্ল্যান, সব থেকে সস্তা দিচ্ছে বর্তমানে বিএসএনএল। কী তাদের প্ল্যান রয়েছে এক নজরে জেনে নিচ্ছি আমরা। প্রথমে ১০৭ টাকার প্ল্যান, 3 জিবি মোট ডেটা, 35 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা 20 মিনিট ফ্রি ভয়েস কলের সুবিধে পেয়ে যাবেন। ১৪৭ টাকায় মোট 10 জিবি ডেটা পেয়ে যাবেন, 30 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড লোকাল কলের সুবিধে পেয়ে যাবেন। এছাড়া ১৫৩ টাকায় মোট 26 জিবি ডেটা, 26 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড ভয়েস কল। ২৯৮ টাকায় 1 জিবি করে ডেটা প্রত্যেক দিন পেয়ে যাবেন, ভ্যালিডিটি থাকছে 52 দিন, আনলিমিটেড ভয়েস কল। ৩৪৭ টাকায় 2 জিবি করে প্রত্যেক দিন ডেটা পেয়ে যাবেন, 54 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড ভয়েস কল। ১৯৭ টাকায় 2 জিবি করে ডেটা প্রত্যেক দিন, 70 দিনের ভ্যালিডিটি, এছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়াও 99 টাকার আপনারা রিচার্জ করতে পারবেন। 99 টাকার রিচার্জে 17 দিন ভ্যালিডিটি পেয়ে যাবেন, আনলিমিটেড ভয়েস কলের সুবিধে পেয়ে যাবেন। ১১৮ টাকার প্ল্যানে আপনারা 10 জিবি ডেটা পেয়ে যাবেন এবং তার ভ্যালিডিটি থাকছে 20 দিন। ১৮০ টাকায় 1.5 জিবি করে প্রত্যেকদিন ডেটা পেয়ে যাবেন, তার ভ্যালিডিটি থাকছে 28 দিন। এছাড়াও ১৯৮ টাকায় 2 জিবি করে প্রত্যেকদিন ডেটা পেয়ে যাবেন, 40 দিনের ভ্যালিডিটি, তার সাথে আনলিমিটেড আপনারা কিন্তু ভয়েস কল পেয়ে যাবেন। ৩৯৭ টাকার রিচার্জে 2 জিবি করে ডেটা প্রত্যেক দিন পেয়ে যাবেন, 150 দিনের ভ্যালিডিটি, তার সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধে পেয়ে যাবেন। ৪৮৫ টাকায় প্রত্যেক দিন 1.5 জিবি করে ডেটা, 82 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড ভয়েস কল। ৩৯৯ টাকা রিচার্জ করলে 70 দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন, প্রত্যেক দিন 1 জিবি করে ডেটা, আনলিমিটেড ফ্রি ডেটা, আনলিমিটেড ফ্রি ভয়েস কল আপনারা পেয়ে যাচ্ছেন। যদি এক নজরে রাজ্যের আবহাওয়া দপ্তরের ওয়েদার রিপোর্টটি আমরা দেখে নিচ্ছি। নজর রাখছি শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার 5 জেলায় কমলা সতর্কবার্তায় 5 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হলুদ সতর্কবার্তা জারি। এই জেলাগুলিতেও আজকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে, বিভিন্ন জায়গায় আবার হালকা মাঝারি বৃষ্টিপাতও চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী টানা 5 দিন ধরে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার 5 জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আজকে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে, 2-1টি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের 4টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। জেলাগুলি হলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। 4টি জেলায় আজকে বিক্ষিপ্তভাবে কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, 4টি জেলাতে হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের এক্সক্লুসিভ সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।